ভূত বলে কি কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তাঁর দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতেদের রূপে গুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি ওরা নাকি ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না, পাগলাগারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ ছিল। কি করে দেখলাম এখন বলি। আমাদের আসরে আজকে আপনারা শুনবেন একটি ভুতুড়ে গপ্প। ও না, একটি অদ্ভুতুড়ে গপ্প। তার আগে আসল কথাটা বলে নেওয়া ভালো। আমাদের আসরের গপ্পগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর গপ্পগুলি লাইক করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে বাকিদের শোনার সুযোগ করে দেবেন। শুরু হচ্ছে আমাদের আসরে আজকের গপ্প, শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড। একটা পরশ্রীপদী সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 যেতে না যেতেই তার একটা টায়ার গেল ফেঁসে। ওই যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কি একটা কথা আছে না? আর যেখানেই সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জংলি। আরও মাইল 5 যেতে পারলে গাঁয়ের মতো একটা কিছু পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই তো হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু যে পায়ে হেঁটেও যেতে পারবো তাও আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই। তখনও সন্ধে হয়নি, এই হব করছে। সামনে গেলে 5 মাইল, আর ফিরতে হলে 7। দুই দিকেই সমান পাল্লা। কোন দিকে যে টান দেব হাঁ করে আমি তাই ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদিত হচ্ছে, আর এর একমাত্র উত্তর আমি দিচ্ছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এই রকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও একটা প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। এই সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রবের কথা শোনা গেছিল, কখন হালুম শুনবো কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরেই ঘটল বলে এই 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা তো ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়েই এরূপ ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তাই নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা আমি কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো কিছু একটা দেখা দিল বটে। একখানা লরি, হ্যাঁ, খুব জোরেও নয় আবার আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা।
আমার টর্চ বাতিটাকে জ্বালিয়ে নিয়ে প্রাণপণে আমি ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরি এসে পৌঁছলো, এলো এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্য থামলো না। যেমন এলো তেমনি আবার চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাতে ব্যথা হয়ে গেল আমার। ছ্যা ছ্যা ছ্যা, লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি? হ্যাঁ, যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে তা বিচিত্র নয়। শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ও বাবা, ভাবতেই আমার বুক দূর দূর করতে থাকে। তার চেয়ে তো বাঘের পেটের মধ্যে দিয়ে সোজা স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না 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 না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য, মানে হচ্ছে, অনতি বিলম্বেই হচ্ছে। আর এই কয়েক মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আমার দিকে আসতে দেখা গেল। হে, বাঘ নাকি? হ্যাঁ, না, বাঘ নয়। চোখ দুটোর মধ্যে এতখানি ফারাক থেকেই তা বোঝা যায় বাঘ নয়। মানে বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে তো পারে না। আবার আমি বাহু বলে টর্চ জ্বালিয়ে ঘোরাতে লাগলাম। হ্যাঁ, আসছে আসছে, ছোট্ট একটা বেবি অস্টিন। হে তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পায়ে চললেও বোধহয় ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে 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 গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই! কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণই নেই। তেমনই মন্থর গতিতে গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না। এক্ষুনি কিছু একটা করে ফেলা চাই, এসপার ওসপার যাই হোক। গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগতায়মান গাড়ির গায়ে আমি হুমড়ি খেয়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেলটা ঘুরিয়ে কোনো রকমে আমি ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও নয়, কিন্তু কি করব? 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো। থাকবে, কি করা যাবে? নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায় তাহলে। আচ্ছা, বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? যাকে বাদ দাও, কাল সকালে উদ্ধার করা যাবে। মানে সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে আর কি। না না, বেশি কথা বলতে হবে না। খবর দেওয়া মাত্র আমার 14 পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন।
ছোট্ট গাড়িটার মধ্যে যতটা আরাম করে বসা যায় আমি বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, দাদা আমায় ওই লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, হ্যাঁ তাহলেই হবে, ওই ডাক্তার যদুগোপালের বাড়ির। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল, বক্তব্যের বাকিটা উচ্চারিতই হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারপাশে চেপে বসছে। হাত তুলে যে গলার কাছটা একটু আলগা করব, যেন সে ক্ষমতাও আমার নেই। আঙুলগুলো অব্দি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিচ্ছে। যেখানটায় ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম আমার জিভটা টাকরায় আটকে গিয়েছিল। কয়েক মিনিট বাদে যখন সেখান থেকে নামলো, তারপর আমি বাক শক্তি ফিরে পেলাম। ভূত ভূত, এ ভূত ছাড়া কিচ্ছু না। আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় যে ভূত কর্ণপাত করলো তা মনে হলো না। মানে বে ড্রাইভারের গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো যে আমি নেমে পড়ি গাড়ির থেকে, কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের হাতে মরাও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো। দেখুন, আমার নামের প্রথমার্ধ হচ্ছে ভূত বাহন, আর বাকি অর্ধেক হচ্ছে ভূত ধাবন। কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কখনো ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়িটা চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি, এইটি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে আমি রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পেরে উঠি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ তো সেই ডিমের। তো চিরকালের মতো এবারেও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে প্রায় লাইনের সম্মুখে যখন এসে পড়েছি, তখন আমার হুঁশ হলো। হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। ও আপ কিংবা ডাউন কোনো একটা গাড়ি এসে পড়লো বলে। অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি তো থামবার কোনো উৎসাহই নিচ্ছে না। বিনা ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি এই অদৃশ্য ভূত আমায় টেনে নিয়ে গিয়ে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়ার দরকার। আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে। আমি কোনো
কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি। আমিও নেমেছি, আর আমার গাড়িও থেমেছে, আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুশ হুশ করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হলো, না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম, মানে জলজ্যান্তই রয়েছে এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি। আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে আছে। আমার এবং মোটরটার টিকে থাকাটা একটা চূড়ান্ত রহস্য বলে মনে হচ্ছে আমার কাছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন দিক থেকে। আমাকে আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে সেই ভদ্রলোক বললেন, দয়া করে গাড়িটা একটু ঠেলে দিন না মশাই। 8 মাইল দূর থেকে গাড়িটার কল বিগড়েছে, সেইখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। উফ, সারা পথে একজনও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান। এই লাইনটা পার হলেই আমার বাড়ি, একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে। আর 1 মিনিটের রাস্তা। হ্যাঁ, যদি একটু সাহায্য করেন। শুনলেন আজকের গপ্প, এক ভুতুড়ে কাণ্ড। রচনা শিবরাম চক্রবর্তী। গল্পের কথক ডক্টর মনসিত জানা। অদৃশ্য ব্যক্তির চরিত্রে সুনয়ন মুখার্জি। আজকের সূত্রধর আমি সায়ন। স্ক্রিপ্টিং এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং সৃজন সাহা। পোস্টার ডিজাইন শুভজিৎ ও তনুশ্রী। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সমগ্র পরিকল্পনা, তত্ত্বাবধান ও পরিচালনায় ডক্টর মনসিত জানা। আমাদের আসর আবার বসবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।